সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আয়োজনে। গল্প শুনতে যদি আপনার ভালো লাগে, তবে এই আয়োজন আপনারই জন্য। গল্পটা শুনে ভালো লাগলে একটি লাইক করবেন এবং হাতে সময় থাকলে একটুখানি অনুভূতি জানাবেন। আপনার মাধ্যমে এমন অনেকের কাছে গল্পটি পৌঁছে যাবে যারা গল্প শুনতে পছন্দ করেন, পড়তে পছন্দ করেন, কিন্তু সময়ের অভাবে পড়া হয়ে ওঠে না। আপনার সহযোগিতায় বাংলা সাহিত্যের এই হিরে মানিকগুলো ছড়িয়ে পড়তে পারবে আরও অনেকের মাঝে। আসুন তবে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। শুরু হচ্ছে আমাদের আজকের আয়োজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রহস্য। আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো এক কলেজের প্রফেসর। বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো রকম অনুভূতির ধারই ধারেন না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ তার আছে, সে কৌশলও জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, নানা রকম গল্প হচ্ছিল, সাথে গরম চা ও খাদ্য। বেশ মজিয়ে ভূতের গল্পটাই বেশি হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন। বড় আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই সে গল্পটা বলছি। তার নিজের কথাতেই বরং বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাবার পর দিন 4-5 কিসের এক ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে আর মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল। ওর বাড়ি ছিল বেলঘড়িতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো, চালবাজির আর অন্ত ছিল না। কিন্তু তার সঙ্গে যে আমার খুব বনতো, তার কারণ এই জন্যে যে আমি নিজেও একজন দস্তুর মতো চালবাজির ছেলে ছিলাম। এখন সেসব কথা ভাবলে হাসিই পায়। তা যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় ট্রেনে করে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেলুম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা পথ হাঁটতেও হলো। কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। তা কিছুক্ষণ ওর বাড়ি থাকার পর হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি লাগলো। এমন চরমে উঠল সে তর্ক যে আমাদের দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায় রে সেসব দিন, এই রোদ তো এই মেঘ। তখনকার জীবনে তাই ছিল বড় স্বাভাবিক। যাই হোক, আমি তো ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লুম। এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে? আপন মনে ভাবতে ভাবতে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতা মুখে। তা দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখান মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে।
সম্পূর্ণ নির্জন রাস্তা। একটা মাত্র মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না, একটু বিশ্রামের দরকার। ডাইনে বাঁয়ে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল। বাইরে থেকে আমার মনে হয়েছিল এ বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না, আছে হয়তো একটা আধটা উড়ে মালি, তা তাকে দু চারটি পয়সা দিলেই বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। এখন নিশ্চয় একটা পুকুর আছে বাগানে, নিশ্চয় তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের মাথা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেকদিন পরে হয়তো কপালে জুটে যাবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউই বাস করে না, ঘন ঘন কেউ তো আসেই না। লাল কাঁকড়ের পথগুলোর উপরে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত আগাছার জঙ্গলে ভর্তি। আরো একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব সম্ভবত খুব বড় লোকের। অন্তত যে সময়ে বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিনতার পরিচয় আছে প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকটি ইটে পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি। দুটো একটার হাত ভাঙা, নাক ভাঙা, এমন অনেক অপসরী মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে বাগানের এদিকে ওদিকে। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার বা মুখ ছোপের আড়ালে আড়ালে। একটু দূরে গিয়ে বাঁ দিকের চড়া পথটা ধরলুম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তেমন নয়। অনেক কালের পুরনো পুকুর, বাঁধা ঘাট বোধহয় এক সময় ছিল, কিন্তু এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে। তার দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে, সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। অত রাত্রে সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের কাছে কিছুটা দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীর নিয়ে সেই বেঞ্চির উপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে চাইতেই কেমন একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, সেটার দিকেই তাকিয়ে ঘুম ভেঙে আমার প্রথম চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি যেন একটা কাজ করছিল, বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখে সেটা যেন চট করে নিজেকে সামলে নিয়ে আবার পূর্বের ভঙ্গিতে আড়ষ্ট হয়ে রইল। আমি ভারী অবাক হয়ে সোজা হয়ে বসলুম, চোখ মুছলুম ভালো করে। ঘুমের ঘোর? কিন্তু তা তো মনে হলো না।
আমি তো ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ওই পুতুলটা কি একটা যেন করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে। আমার সমস্ত শরীরটা যেন অবশ, ভারী। ঘুমের ঘোর ভালো করে কাটেনি। রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে। ফলে আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লুম এবং শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসবার পূর্ব পর্যন্ত একটা কৌতূহল কিন্তু আমার মনে বারবার উকি দিয়েছে। পুতুলটা করতে যাচ্ছিলটা কি? আমাকে ঘুম ভেঙে উঠতে দেখে ও কি করতে করতে নিজেকে সামলে নিল। অনেক রাতের ঠান্ডা ফিনফিনে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়লাম। আবার যখন ঘুম ভাঙল, তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে। ফুটফুট করছে প্রবল জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে, আগাছার জঙ্গলের ওপর। ঘুম ভেঙে উঠেই আমার প্রথম মনে হলো, আমি যখন এ বাগানে ঢুকেছি তখন বাগানে যা ছিল এখন যেন তা নেই। কোথাও কিছু একটা পরিবর্তন হয়েছে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো, আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আমার মনে হতে লাগলো, আগে যা ছিল এখন যেন তা নেই। কি একটা বদলে গেছে, অথচ কি যে বদলে গেছে সেটাও বুঝতে পারছি না। বদলটা আসলো কোথায়? হঠাৎ আমার চোখ পড়ল সামনে। চোখ দুটো ভালো করে মুছলাম। ঠিক, পরিবর্তন ওখানেই হয়েছে। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটে গেল এবং সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। বেদিকা খালি পড়ে আছে। ওই উঁচু বেদিকার উপর বসানো সে অপ্সরী পুতুলটা কোথায় গেল? প্রথমটা যেন বিশ্বাস হলো না। পুতুলটা নেই। সত্যিই কি আদৌ ওখানে অপ্সরী মূর্তি ছিল, নাকি অন্য জায়গায় ছিল? আমি ভুল দেখেছি। তো তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপ্সরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছি সে বেদিকার উপরেই সে পুতুলটা ছিল। যদি না থাকতো, আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে? আমার বেশ মনে আছে, প্রথমে যখন আমি বেঞ্চিতে শুয়েছি, পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল। তখন আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। আমি এও ভেবেছি, আমার মনে আছে, আমি ভেবেছি এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে, না এই দেশেই তৈরি হয়। এত সব কিছু একেবারেই ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি নাও হয়, তবে সেই অপ্সরী মূর্তি যাবেটাই বা কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা? চোরে নিল? তা যদি হয়,
এত কাল এ বাগান অরক্ষিত হয়ে পড়ে আছে, এতদিন তো কেউ চুরি করলে না। আর এখন একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না, তাও অসম্ভব। কেন জানি না, আমার হঠাৎ কেমন ভয় হলো, গা ছমছম করতে লাগলো। রাত তখন আর বেশি নেই, এ বাগানে এখন আর শুয়ে থাকারও দরকার নেই, বরং আস্তে আস্তে কলকাতা মুখই হাঁটা দিই। যেমন এ কথা মনে আসা, অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব, তাই ঘাটের দিকে এগোচ্ছি, এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। বাঁধা ঘাটের ঠিক ওপরে আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল, সেটাই বা গেল কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু ওই তো, তার শূন্য বেদিটা ঠিক পড়ে আছে, মূর্তি তো নেই। মনে কেমন একটা সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম, কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মাঝে, আড়ালে আবডালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখানে তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু কই সে অপ্সরী পুতুল? একখানাও তো নেই। বলি, এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি গেল? এই রাত্রির জন্যই কি চোরেরা ওত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো। এতক্ষণে বুঝলুম, ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, এই হলো সেই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়। বাগানের সব অপ্সরী পুতুলগুলো জলে নেমে সাঁতার কাটছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই, অমনি পুতুল রূপেই, ওভাবেই সাঁতার দিচ্ছে তারা। এখানটাতে আমাদের মধ্যে সে বন্ধুকে কে যেন একজন প্রশ্ন করলে, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, তা অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা। সেই দৃশ্য আজও দেখেছি আমি চোখের সামনে, মাঝে মাঝেই দেখি। বিশ্বাস করা না করা অবশ্য আপনাদের ইচ্ছে, আমি কাউকে বলছিও না বিশ্বাস করতে। আমি বললাম, সিদ্ধি টিদ্ধি খেয়েছিলেন নাকি? মানে বন্ধুর বাড়ি বেলঘড়িতে বা? আরে না না, আমি ওসব ছুতামি না তখন, এখনো তাই। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। বললাম, তারপর?
বন্ধুবর বলতে আরম্ভ করলেন আবার। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি নির্ঘাত পাগল হয়ে গেছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি? বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল বা নারকেল গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। পুরো ছবিটা বেশ মনে আছে আমার। আমি চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে একটা ছুট। একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো, অবশ্য হলপ করে বলতে পারবো না সত্য কি মিথ্যা, কিন্তু আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছল, এবং পরক্ষণে আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপর। এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি, সেখানে আমি দ্বিতীয়বার গিয়েছিলাম কিনা। হ্যাঁ, পরদিনই গেছিলাম। একা নয়, 3টি বন্ধুকে সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিকে ওদিকে বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। আমার এক বন্ধু আমাকে ডাক দিলেন। ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটি দাঁড়িয়ে আছে, একটা মোটা বিছুলি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এই বিছুটি লতা গজিয়ে উঠেছিল, এমনটাই মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই। ভালো করে পরীক্ষা করে সেটা দেখা গেল। অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছে। অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই আমি দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিছুটি লতা এমন করে থাকে কিভাবে? এই জড়ানো তো 1 বছরের জড়ানো। রাতারাতি গাছটা তো আর গজায়নি। কি উত্তর দেব ওদের? ওদের যুক্তি অকাট্য। উত্তর দেবার মতো কিছু ছিলই না। আমার নিজেরই তখন অবিশ্বাস হচ্ছে আমার নিজেরই উপর। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।